আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। সো এই পর্বে আমরা আলাপ করব হচ্ছে এফইকিউ। আপনারা আমার হচ্ছে ফেসবুকে এবং হচ্ছে ইউটিউবে পিএইচডি সম্পর্কিত যে প্রশ্নগুলো করেছেন সেই সম্পর্কের প্রশ্নগুলো আমরা অ্যান্সার করব। প্লাস জিয়ান বা হচ্ছে আমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে হচ্ছে আমরা শফিক ভাই থেকে করে আমরা সরাসরি জেনে নিব। তো তাহলে চলুন তাহলে চলে যাওয়া যাক প্রশ্নোত্তর পর্বে। তো আমাদের প্রথম প্রশ্ন করেছে সুখদেব বর্মন আমার ইউটিউবে। সে প্রশ্ন করেছে যে পিএইচডি কি জব হিসেবে কাউন্ট হয় কিনা। হ্যাঁ, পিএইচডি জব হিসেবে কাউন্ট হয়। জব হিসেবে কাউন্ট হয় যদি আপনি জার্মানিতে পিএইচডি করেন, দেন অফকোর্স ইটস আ ফুল টাইম জব। ইটস আ ফুল টাইম জব। ওকে, তারপরের প্রশ্ন করেছেন আসিফ উদ্দিন ভাই। উনি বলেছেন যে পিএইচডিটা জার্মান ইউনিভার্সিটি গুলো ফুল ফান্ড দেয় কিনা, দিলে কি ধরনের প্রোফাইল লাগে। আচ্ছা, আমি জানি না আপনি ফুল ফান্ড দিয়ে কি বোঝাচ্ছেন, বাট ফান্ড মিনস হচ্ছে আপনার রিসার্চের ফান্ডিং। তো অবশ্যই আপনার একটা গবেষণা হবে, এটা টাকা কোত্থেকে আসবে এইটা এনশিওর করে অবশ্যই পিএইচডি শুরু করার আগে। আর পিএইচডির প্রজেক্টে একজন বা দুইজন পিএইচডি স্টুডেন্ট কাজ করবেন, ওইটার ফান্ডও এনশিওর করে। তো এটার দায়িত্ব আপনার না, এটা পিআই বা প্রফেসর যারা আছেন বা ইউনিভার্সিটি অথরিটি যারা আছেন, ওরা আপনাকে অ্যাপয়েন্ট করার আগে ওই জিনিসগুলো এনশিওর করবেন। কারণ আপনাকে দিন শেষে একটা কন্ট্রাক্ট ওরা দিবে, জব কন্ট্রাক্ট বা পিএইচডি কন্ট্রাক্ট যেটাই বলে, তো আপনি ওখানে দেখতে পাবেন। আর খুব রেয়ার কেস, আপনার খুবই রেয়ার কেস, কিছু কিছু ক্ষেত্রে হয়তো ফান্ড থাকে না, তারা প্রফেসর হয়তো বলে যে ঠিক আছে চলো আমরা একটা প্রপোজাল লিখি, ফান্ড আসলে দেন ইউ ক্যান কন্টিনিউ। তো আপনি ওই সময় তো আসলে আপনার টাকা পাবেন না, আপনি তো ভলেন্টিয়ারি কাজ করার লাগে, এটা খুব রেয়ার কেস। তারপরে প্রশ্ন করেছেন আশিকুল ইসলাম ভাই। উনি জিজ্ঞাসা করেছেন যে পিএইচডি করার সময় কি ফুল টাইম জব করা যায়। ও নো, ইটস ইম্পসিবল। পিএইচডি আপনি সপ্তাহে 5 দিন ধরেন 40 ঘন্টা 50 ঘন্টা, মানে পুরো সপ্তাহে আপনি যদি ল্যাবে কাজ করেন, আপনার আসলে পার্ট টাইম মানে আপনার ফুল টাইম জব করার সময় কই? ওটা দুইটা ফুল টাইম জব তো সম্ভব না একসাথে ভাই। পিএইচডি এটা ফুল টাইম জব। ওকে, তারপর আরেকজন করেছেন থামিনা সারোয়ার, আমি যদি ভুল বলে না থাকি নাম। উনি বলেছেন হিসাব বিজ্ঞানের উপর পিএইচডি করতে চাই, এর জন্য কোথায় কিভাবে দরখাস্ত করব এবং কি কি ডকুমেন্টস দিতে হবে এবং কি যোগ্যতা থাকতে হবে। আচ্ছা, এটা আসলে আমি যদি আপনার সাবজেক্ট স্পেসিফিক ব্যক্তি না, তো আমি আপনাকে ওটা মানে সাবজেক্ট স্পেসিফিক বলতে পারবো না, কিন্তু বাট বেসিক জিনিস হলো আপনার একটা সুন্দর মোটামুটি গ্রেড। আর যদি যদি জার্মানিতে থেকে থাকেন তাহলে তো বললাম জার্মান গ্রাজুয়েট হিসেবে আপনি অ্যাপ্লিকেশন করবেন। আর যদি বাংলাদেশে থেকে থাকেন, আপনি প্রফেসরের সাথে কথা বলেন বা আপনার এরিয়াতে যারা কাজ করেন ওনাদের সাথে কথা বলেন, পজিশন খালি হলে অ্যাপ্লাই করেন, দেন হোপফুলি ইট উইল ওয়ার্ক। জাস্ট গো স্ট্রেট ফরওয়ার্ড, যেটা রুল ডিডি ওয়েবসাইট দেখতে পারেন বা বিভিন্ন ওদের স্পেসিফিক ইউনিভার্সিটির স্পেসিফিক পজিশনের জন্য ওরা কী চাচ্ছে ম্যাচ করলেই হয়ে যাবে এগুলো। আচ্ছা, তারপর আমাদের প্রশ্ন করেছেন রাকিবুল হাসান ভাই। উনি প্রশ্ন করেছেন জার্মানিতে কেউ যদি অ্যাপ্লাইড সায়েন্স বা হোসুলে যে ইউনিভার্সিটিগুলো আছে ওগুলো থেকে মাস্টার্স করে, তারপর সে যদি অন্য কোথাও পিএইচডি করতে চায় তাহলে প্রসেসটা কেমন হবে। ও আচ্ছা, এটা একটা জিনিস, ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। জার্মানিতে আসলে হকশুল পিএইচডি দিতে পারে না, এটা সামহাও আমি জানি না কেন, কারিগরি মানে হকশুলগুলো পিএইচডি দিতে পারে না। পিএইচডি দেওয়ার একমাত্র অথরিটি হচ্ছে আপনার ইউনিভার্সিটি। কারণ আপনার ক্ষেত্রে যদি হয় এমন যে আপনার হকশুলে যারা পড়ান, যে প্রফেসররা আছেন তার কাছে ফান্ড আছে, আপনার পিএইচডির ফান্ড আছে, সব রেডি, কিন্তু আপনার ডিগ্রি দেওয়ার কেউ নেই, তখন সেটা করে কি এরা ফুল ইউনিভার্সিটি যে প্রফেসর টিচিং প্রফেসর আছে তার সাথে কোলাবোরেশন করে টিচিং ইউনিভার্সিটি থেকে আপনার ডিগ্রি হবে, হকশুল থেকে হবে না। বাট আপনি কাজ হয়তো হকশুলে করতে পারেন, কোনো যে কোনো জায়গায় করতে পারেন, কিন্তু হকশুলে আপনাকে পিএইচডি দিতে পারবে না, এটা ফুল ইউনিভার্সিটি হইতে হবে। তারপরের প্রশ্নগুলো করছেন মোহাম্মদ মেহেদি হাসান ভাই। উনি প্রশ্ন করেছেন যে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড কোর্সগুলোর কেমন রিকোয়ারমেন্ট লাগে পিএইচডির জন্য। তারপর যে পিএইচডির জন্য ফান্ড কে দেয়, কেমন ফান্ড পাওয়া যায়, আর পিএইচডি ডিউরেশন কি থাকে, আর প্রফেসর কিভাবে ম্যানেজ করা লাগবে, এই জিনিসগুলো জানতে চাইছি। আচ্ছা, অনেকগুলো প্রশ্নের উত্তর আমি আসলে আপনাদের আই থিঙ্ক পূর্ববর্তী ভিডিওতে আমি দিয়েছি, আসলে অত দরকার হবে না। তবে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আপনি কিছুটা ফ্লেক্সিবিলিটি পাবেন ইন জার্মানিতে, কারণ হলো জার্মানিতে আসলে ইজ আ ল্যান্ড ফর ইঞ্জিনিয়ার্স, আপনার অপরচুনিটির কোনো শেষ নাই। তো যেখানে অপরচুনিটি বেশি সেখানে অবশ্যই ল্যাকিংস তৈরি হবে, আপনি কিছুটা হয়তো বা রেজাল্টে কিছুটা শিথিলতা পাবেন, অথবা পাবলিকেশনের ক্ষেত্রে আপনার কম বা একটু কিছু কম জানলেও আপনি সুবিধা পাবেন। আর ফুল ফান্ড আপনার গবেষণা ফান্ড আপনি কি নিয়ে আসবেন বুঝাচ্ছেন, আপনি কোত্থেকে নিয়ে আসবেন?
আপনার ফান্ড মানে এটা আমি জিনিসটা ক্লিয়ার না আমার যেটা মনে হয় উনি জানতে চাচ্ছেন যে মানে উনি আই থিঙ্ক স্পেসিফিক্যালি জানতে চাচ্ছেন ইয়ারলি বা মান্থলি কিরকম স্যালারি হতে পারে আই থিঙ্ক ওইরকম। জার্মানিতে স্যালারি আসলে আমি যতটুকু জানি 1250 টাকা থেকে 1250 ইউরো হাতে পাওয়া থেকে শুরু করে 4000 ইউরো পর্যন্ত। 4000 ইউরো নেটো মানুষ পায়, আমি এমনও দেখছি 4000, কারণ হি ইজ অ্যান এক্সেপশনাল গাই। সে পিএইচডি শুরু করছে কারণ সে কোম্পানিতে জব করে, তার একটা পিএইচডি লাগবে নামে। তো সে হচ্ছে কোম্পানি একটা প্রজেক্ট তৈরি করে প্রফেসরকে অফার করলে, কারণ বিভিন্ন কোম্পানি প্রফেসরকে স্পন্সর করে, ওর আন্ডারে পিএইচডি, সে অনেক টাকা পায়। আবার কেউ আছে হচ্ছে যে ডিডি নিয়ে আসছে, সামান্য একটা ফান্ড আছে, সে ওখান দিয়ে পিএইচডি করতে। সো এটা আসলে ডিপেন্ড করে, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তারপরে আমাদের প্রশ্ন করেছেন সানজিদা শারমিন। উনি প্রশ্ন করেছেন যে জার্মানিতে পিএইচডির জন্য কোন ইউনিভার্সিটিগুলো বেটার? ও ডেফিনেটলি আপনি ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যেটা বেস্ট ওইটাই। সেক্ষেত্রে আমি আপনাকে এটা আপনি খুঁজলেই পাবেন। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যে আগানো সে অবশ্যই কিছু না কিছু তার কাছে আছে। দ্যাট ডাজেন্ট মিন দ্যাট যে ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিং যে সে খারাপ, নো। জার্মানি আপনার স্ট্যান্ডার্ড মেনটেন করবে, অবশ্যই যার র্যাঙ্কিংয়ে তার হয়তো বা সাবজেক্ট বেশি বা সামান্য কিছু ফ্যাসিলিটি বেশি পাবেন। আর যেগুলো র্যাঙ্কিং টু উপরে, এর অর্থ হচ্ছে ওখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বেশি, নাথিং এলস আই থিঙ্ক। আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন উনি করেছেন যে পিএইচডি তো নর্মালি ফুল ফান্ডেড হয়ে থাকে, যদি ফুল ফান্ডেড না হয় তাহলে কি মানে টিউশন ফিস দিয়ে পিএইচডি করার সুযোগ আছে কিনা জার্মানিতে? জার্মানিতে টিউশন, আমার জানা মতে জার্মানিতে টিউশন ফি আপনি টাকা প্রোভাইড করে পিএইচডি করবেন না, জার্মানি এরকম হওয়ার কথা না। এরকম না, জার্মানিতে পিএইচডি ফান্ডেডই হবে। প্রফেসরকে আগে এনশিওর করতে হবে আমি একটা স্টুডেন্ট নিচ্ছি, এর টাকা কোত্থেকে আসবে, ফান্ড কে করতেছে, স্কলারশিপ দিচ্ছে বা যেই হোক, টাকা কোত্থেকে ওইটাকে এনশিওর করতে হবে। দেন হি উইল গো ফার্দার প্রসেস। মানে টাকা নাই একটা স্টুডেন্ট নিল না, এরকম হয় না, এরকম হওয়ার কোনো সুযোগ নেই। তারপরে প্রশ্ন করেছেন রবিউল ইসলাম ভাই। উনি জিজ্ঞাসা করেছেন যে পিএইচডি করার ক্ষেত্রে রেজাল্ট বা সিজিপিএ ম্যাটার করে কিনা, যদি করে সেক্ষেত্রে জার্মান গ্রেডে রেজাল্ট কত হলে সেফ জোন? আচ্ছা, এটা একটা ভালো কোয়েশ্চেন। আসলে রেজাল্ট ম্যাটার করে কি না, অনেস্টলি কিছুটা তো করে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কারণ ফর এক্সাম্পল লাইক লুডভিগ ম্যাক্সিমিলিয়ান ইউনিভার্সিটি বা টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মুনশেন, এই সমস্ত ইউনিভার্সিটির ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসেস আপনার 2.5 অ্যাটলিস্ট থাকা চাই জার্মান গ্রেডে রেজাল্ট। এর নিচে হলে আপনি অ্যাপ্লিকেশনই করতে পারবেন। এখন আপনি যদি অ্যাপ্লিকেশনই করতে না পারেন তাহলে আপনার অনেক কিছু আছে, বাট আমি তো ঢুকতেই পারতেছি না, আমার তো ওই বেসিক একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে, দেন ইউ ক্যান গো ফরওয়ার্ড। তো এটা আসলে এটা থাকা চাই ভাই। তারপরে প্রশ্ন করেছেন আব্দুল্লাহ আল মুকসিদ তামিম। উনি প্রশ্ন করেছেন যে জার্মানিতে নর্মাল বিএসসি করার পরে উইদাউট মাস্টার্সে, যেরকম ধরেন আমরা হচ্ছে অনেকে হচ্ছে ইউএস বা অস্ট্রেলিয়াতে করে থাকে, নর্মাল ব্যাচেলর করে ডিরেক্টলি জার্মানিতে পিএইচডি করা যাবে কিনা? সম্ভব। জার্মানিতে আপনি যদি ব্যাচেলার পরে ডিরেক্ট পিএইচডি করতে চান, সেক্ষেত্রে আপনাকে 1 বছরের একটা মাস্টার্স না, এটা আসলে কয়েকটা কোর্স আপনাকে পিএইচডি পাশাপাশি করে নিতে হয়। এটাও পসিবল। ওই যে আপনি যদি প্রফেসর এবং ফান্ড ম্যানেজ করতে পারেন, মানে প্রফেসরকে ম্যানেজ করতে পারলে, বা প্রফেসর যখন আপনাকে নেবে সে অবশ্যই ফান্ড ম্যানেজ করে ফান্ড কনফার্ম করবে, ওইটা থাকলে আপনি পারবেন না কেন? পারবেন। বাট পাশাপাশি আপনাকে ওই কোর্সগুলো করেই নিতে হবে, করায় নিবে আর কি ওরা প্যারালালি। তারপরে প্রশ্ন এসছে আমাদের রোনাল্ডো ভাই থেকে। উনি বেশ কয়েকটি প্রশ্ন করেছেন যেগুলোর অলরেডি আমরা উত্তর দিয়ে দিয়েছি, তবে যেই প্রশ্নটার উত্তর দেওয়া হয়নি সেটা হচ্ছে যে পিএইচডি করার পর আমি কি জার্মানিতে শিক্ষকতা করতে পারবো কিনা? ফর শিওর। জার্মানি লাইক আপনি সায়েন্সে থাকতে চাইলে অবশ্যই একাডেমিশিয়ান ওয়েলকাম। যা পিএইচডি করার পরে পোস্টডক করলেন, পোস্টডক আপনি 2টা বা পোস্টডকের পরে আপনার এখানে আরেকটা ডিগ্রি হয়, জার্মানিতে হাবিল বলে এটাকে। এটা হচ্ছে কি আপনি ধরেন 2টা বা 3টা, আই থিঙ্ক সর্বনিম্ন, আমি যদি ভুল না বলি সর্বনিম্ন সম্ভবত 3টা পিআই প্রজেক্টে আপনি কম্পাইল করে আপনি আরেকটা ডিফেন্স দিবেন, তখন আপনি হাবিল করতে পারবেন। হাবিল করার পরে আপনি পিডি লাইক প্রফেসরশিপ ওয়েটিংয়ের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা বাট লিটল বিট টাফ, অবশ্যই কঠিন ডিগ্রি, বাট কঠিন কি, অনেকেই তো করে, পারবেন, ওয়েলকাম। আরেকটা প্রশ্ন উনি করেছেন যে পিএইচডি থাকলে জার্মানিতে জবে আলাদা কি কোনো সুবিধা পাওয়া যায় কিনা? উনি যেটা বোঝাতে চাচ্ছেন যে পিএইচডি করার পর উনি হয়তো কোনো ইন্ডাস্ট্রিতে বা জব ফিল্ডে ঢুকতে চাচ্ছেন। তাহলে ভাই আপনি যখন পিএইচডি করবেন, আপনার অ্যানালাইটিক্যাল নলেজ, ফর এক্সাম্পল ডাটা সায়েন্সের এরিয়াগুলো, আপনার ভাস্ট এরিয়াকে আপনি কম্পাইল করে একটা জায়গায় করবেন, তখন হচ্ছে কি আপনি যে কোনো জিনিসে আপনি অ্যাপ্লিকেশন করতে পারতেছেন। দ্যাট মিনস হচ্ছে ডাটা সায়েন্সের জব, আপনি কিন্তু ওখানেও ক্যাপাবল, আপনার সাবজেক্ট রিলেটেড আপনি ওখানেও ক্যাপাবল। কোনো একটা জায়গায় তাদের হচ্ছে মানে
ম্যানেজারিয়াল পজিশন আপনি ক্যাপাবল, দ্যাট মিনস হচ্ছে আপনার জন্য জায়গাটা অনেক বড় হয়ে গেল। যখন আপনার জন্য জায়গাটা অনেক বড় হয়ে যাবে তখন তো আপনি অবশ্যই এই সুবিধাটুকু আপনি পাবেন যে আপনি একটা ছোট্ট এরিয়া থেকে বের হয়ে এসে অনেক বড় এরিয়া, আর প্লাস আপনার একটা এক্সট্রা ডিগ্রি অবশ্যই। এক্ষেত্রে শুধু তাই না, আপনার স্যালারির ক্ষেত্রে রেঞ্জ অনেক টাকাই চেঞ্জ হবে, ভালোই চেঞ্জ হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল যে জার্মানিতে পিএইচডি করার সুবিধা কি কি, যদি স্পেশাল কোনো সুবিধা থেকে থাকে সংক্ষেপে বলেন। পিএইচডির স্পেশাল সুবিধা কি, আপনি একটা স্পেশাল ডিগ্রি পেলেন, আর আপনি যদি জার্মান গ্রাজুয়েট আপনি নাগরিকত্বের সুবিধাটা তো আপনি এমনিই পেলেন। আর এক্সট্রা আসলে আমি তেমন কোনো সুবিধা আমি ব্যক্তিগতভাবে দেখি না। হ্যাঁ, আপনি একটা ডিগ্রি করলেন, আপনার কাছে একাডেমিশিয়ান হতে পারতেছেন, আপনি যদি কোনো একটা কোম্পানিতে ঢুকতে চান, ম্যানেজার বা বড় পজিশনে ঢুকতে চান, ঢুকতে পারতেছেন, আপনি অনেকগুলো জানলেন। এর বাইরে আসলে আমার জানা মতে তেমন কোনো ফ্যাসিলিটি আমি দেখি না। এখন অনেকে অনেকভাবেই ব্যবহার করতে পারে, আমার জানা নেই কী ফ্যাসিলিটি বলতে পারি, আমার জানা নেই। আচ্ছা, তো আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, পিএইচডিতে যেই স্যালারি বা যেই ফান্ড স্কলারশিপ পায়, ওইটাতে যে পিএইচডি স্টুডেন্ট তার ধরেন ঘর ভাড়া মানে লিভিং কস্ট এগুলো কি কভার করা, নাকি তাকে আবার এক্সট্রা জব খুঁজতে হয়, মানে ধরেন পার্ট টাইম ছোটো খাটো জব আমরা যেটাকে বলি অড জব বা এগুলো খুঁজতে হয় এরকম, যেটা আমরা দেখি যে আমেরিকা বা কানাডা ওই সব জায়গায় যারা ফুল ফান্ড নিয়ে যাওয়ার পরেও খুঁজতে হয়, কারণ ওই টাকাটা অনেক সময় কভার করে না। ওকে, নাইস কোয়েশ্চেন। নো, দিস ইজ রিয়েলি ডিফারেন্ট। জার্মানি ইজ রিয়েলি ডিফারেন্ট। আপনি যদি জার্মানিতে পিএইচডি পান, ফর এক্সাম্পল আপনি ভাবলেন যে আপনি আপনার ফর এক্সাম্পল লাইক একটা ছেলে যদি পিএইচডি হয়, তার যদি ওয়াইফ থাকে, বাচ্চা থাকে, এই তো সর্বোচ্চ একটা ফ্যামিলি বা দুইটা বাচ্চাই থাকে। আপনার যদি ফ্যামিলি বড় হয় আপনি স্যালারি বেশি পাবেন, কারণ আপনার ফ্যামিলি মেনটেন্যান্সের জন্য। আপনি যদি সিঙ্গেল হন তাহলে আপনার স্যালারি একটু কম আসবে, কারণ পেইং ট্যাক্সেস মোর। ইভেন আপনি যদি স্কলারশিপও হয় তাহলে ফ্যামিলি থাকলে আপনি বেশি টাকা পাবেন, ফ্যামিলি যদি না থাকে তাহলে আপনি কম টাকা পাবেন। দ্যাট মিনস হচ্ছে এইটা একটা জিনিস। আর 2 নম্বর কথা হচ্ছে আপনি অবশ্যই পিএইচডি যদি জার্মানিতে করেন, মাস শেষে কিছু টাকা আপনার পকেটে থাকবেই। সেটা 1 টাকা 1 ইউরো হইতে পারে, 100 ইউরো হইতে পারে, 500 ইউরো হইতে পারে, ঠিক আছে? তো আপনাকে নিজের একান্ত ইচ্ছা ছাড়া আপনাকে আসলে জব করতে হবে না, একবারে ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। জার্মানি আপনাকে যেই শহরে আপনি পিএইচডি করবেন ওই শহরের লিভিং কস্ট, হাউজিং কস্ট, টোটাল কস্ট কেমন আসতে পারে, হেলথ ইন্স্যুরেন্স সব কিছু যোগ বিয়োগ দেওয়ার পরে আপনার ইভেন রিক্রেশন বিলেরও একটা যোগ বিয়োগ দেওয়ার পরে আপনাকে পেমেন্টটা করবে। দ্যাট মিনস আপনার এডিশনাল জব করে পিএইচডি করা, ওই যে আমি বললাম আপনি যদি এক্সেপশন না হন, এক্সেপশন মিনস মানে 0.001%, এটা তো এক্সেপশন, এরকম যদি না হন, নো, আপনার দরকার হবে না। আচ্ছা, আর দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে ধরেন সেম জিনিস রিলেটেড, বাট ধরেন হাউজিং এর ক্ষেত্রে এখানে তো ধরেন অনেকে বলে যে ধরেন স্টুডেন্ট এন্ড ওয়ার্ক মানে হাউজিং প্রোভাইডার, ওইটা কি পিএইচডি স্টুডেন্টরা পাবে নাকি পাবে না, মানে যেটা হচ্ছে মানে ইউনিভার্সিটি হ্যাঁ ডরমিটরি এগুলোতে। ইউনিভার্সিটি ডর্ম মোস্টলি প্রোভাইড করে, পিএইচডি স্টুডেন্টদেরকে প্রোভাইড করে, ফ্যামিলি ডর্ম প্রোভাইড করে, বা আপনি স্টুডেন্ট ডর্ম পায়। আবার কিছু ক্ষেত্রে পায় না। যেমন আমি আপনাকে এখানে একটা ক্রিটিক্যাল কেস বলি, যেমন হচ্ছে আপনি যদি ধরেন একটা ইউনিভার্সিটিতে মাস্টার্স করছেন, একটা ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন, একই এরিয়া। এখন আপনি মাস্টার্স থাকা অবস্থায় স্টুডেন্ট ডর্মে ছিলেন, একজন ব্যক্তি 3 বছর বা 2 বছর আপনি ডর্ম পাবেন, তখন তো আপনি পিএইচডি পাবেন না, কারণ মাস্টার্স আপনি এটা সময় ব্যবহার করে ফেলেছেন, তখন তো আপনি পিএইচডি পাবেন না। আবার দেখা গেলো আপনি নতুন আসছেন, তখন আপনার এটা ডিপেন্ড করে, কিছু ইউনিভার্সিটি প্রোভাইড করে, কিছু ইউনিভার্সিটি প্রোভাইড করে না, আবার কেউ গেস্ট হাউস নামে প্রোভাইড করে। সো এটা আসলে সিচুয়েশন ডিমান্ড। আর নর্মালি আপনি এটা পিএইচডি করতে আসবেন, আপনি হাউজিং পাবেন না, এটা হয় না। বাঙালি জার্মানির প্রত্যেকটা শহরে বাংলাদেশি ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, ওনারা আসলেই হেল্পফুল। আপনি এইটা নিয়ে ভাবার কিছু নেই, এটা আপনি পাবেনই। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে ধরেন কারোর রেজাল্ট একেবারে খারাপ, মানে খারাপ বলতে ধরেন আপনি তো বললেন যে 2.5 কিছু ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট, এমন কেউ ইচ্ছা আছে, শখ আছে পিএইচডি করার, কিন্তু তার ধরেন আইদার রেজাল্টে মিলছে না, বা আপনি যেটা একটু আগে বললেন যে রেফারেন্স এগুলোতেও তার ভালো নাই, সেক্ষেত্রে তার করণীয় কি? আচ্ছা, তাহলে আপনি যেটা বুঝতে পারছেন যে তার রেজাল্ট মানে যে ইউনিভার্সিটিতে উনি অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন উনি করতে পারছেন,
কারণ না হলে তো উনি এই প্রসেসের ভিতরে ঢুকতে পারছেন না, তাহলে ওনার রেজাল্টটা হচ্ছে হয়তো বা স্কেলের নিচের দিকে, নাম্বার ওয়ান। দুই নম্বরে তার প্রফেসর রিকমেন্ডেশনটাও খুব একটা সুবিধার না, এই তো। তাহলে আপনি কি, আপনি প্রথম কথা হচ্ছে আপনি কাজটা জানেন কিনা। আপনাকে তখন হচ্ছে যে টোটাল জিনিসটাকে এমনভাবে বলতে হবে যে আমি এই কাজটার জন্য আমার বাকি জিনিসগুলো নষ্ট হয়েছে। যেমন আমি আই এম লাইক, আপনি এটার জন্য বার্নিং, যে আপনি এটা পাইলে আপনি দুনিয়া উড়াই দিবেন। তো এইটা যদি আপনি প্রুভ করতে পারেন সামহাও, কীভাবে আপনি প্রুভ করবেন? আপনি যখন মোটিভেশন লেটার লিখবেন, আপনি এইটাকে ফোকাস করে লিখবেন যে হ্যাঁ আমি এইটা করার কারণে আমার ওই জিনিসগুলো মানে বলার দরকার নেই, আপনি এইটাকে, আপনি কাজটা জানেন, ভালোভাবে প্রেজেন্ট করবেন। আর তখন রেফারেন্স, যেহেতু আপনার থিসিসের সুপারভাইজারের সম্পর্ক খারাপ, আপনাকে তখন ভাবতে হবে যে যদিও আপনার ওখানে একটা রিকমেন্ডেশন লিখতে হয় বা একটা লেটার দেয় প্রফেসররা থিসিসের পরে বা ইন্টার্নশিপের পরে, আপনি রেফারেন্স হিসেবে অন্য একজনকে ইউজ করবেন তখন ওনাকে, কারণ ওনাকে দিলে আপনার লাভ নাই, কারণ উনি তো আপনাকে ভালো বলবে না, যেহেতু সম্পর্কটা ভালো না। তাহলে আপনাকে অন্য একজনকে দিলেন, আর আপনি আপনার কাজ দিয়ে বুঝালেন যে যদিও আমার রেজাল্টটা হয়তো খারাপ, অ্যাক্সিডেন্টলি হয়েছে, কিন্তু আমি আসলেই বস, কাজ আমি জানি, কোনো কারণে হয়তো হয়েছে। সো আপনাকে বিট করতে হবে কাজ দিয়ে, বাকি জিনিসটাকে ঢেকে দিতে হবে। আর অবশ্যই অ্যাপ্লিকেশনের জন্য যে বেসিক রিকোয়ারমেন্ট, এটা বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন জিনিসপত্র থাকে, ওইটা দেখে আপনি অ্যাপ্লিকেশন করবেন। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, আমেরিকায় যেরকম পিএইচডির জন্য জিআরই লাগে, জার্মানিতেও কি জিআরই লাগে নাকি এমনি? জার্মানিতে কিছু কিছু ইউনিভার্সিটি আপনার আইএলটিএস রিকোয়ারমেন্ট থাকে, কিছু কিছু ইউনিভার্সিটিতে। এটা আসলে ডিপেন্ড করে, সিচুয়েশন ডিমান্ড। দেখা যাচ্ছে যে আমি আপনাকে একটা জিনিস বলি, আপনি লেখা থাকলো যে আইএলটিএস 7 অথবা 6.5, আপনি মিডিয়াম ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লিকেশন করলেন, তো আপনি ওখানকার ইংলিশটা হচ্ছে এডিশনাল, আপনার কোয়ালিফিকেশন কিন্তু মেইন কোয়ালিফিকেশন প্রথম হচ্ছে কাজটা আপনি জানেন কিনা, আপনার ডিগ্রিটা আছে কিনা, আপনি করতে, এটা হচ্ছে মেইন জিনিস। এডিশনাল জিনিসে আপনার একটা ল্যাকিংস থাকলে, মূল জিনিস যদি আপনি ভালো হন, তাহলে এইটা আপনার লাগতেছে না। আবার কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কি, আপনাদের মিডিয়াম ইনস্ট্রাকশন ইকুয়াল টু 6.5, এটা জার্মানি মোরাললেস নেয়। তো বাংলাদেশে ম্যাক্সিমাম পাবলিক ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি ইংলিশেই পড়াশোনা হয়। তো আপনার এটা ইম্পর্টেন্ট, বাট ইউ ক্যান, এটা আপনি চেঞ্জ করতে পারবেন। আর জিআরএ যে জিনিসটা, এটা আমেরিকান স্টাইল, এটা অন্য। জার্মান সিস্টেমটা একটু ডিফারেন্ট, এদেরটা ওইটা এক না, আলাদা। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে যে জার্মানিতে এমনিতে পিএইচডি করাটা কতটা জটিল, মানে কতটা কমপ্লেক্সিটিটা কিরকম, যদি আপনি এটা বলতেন। এটা আসলে খুব, আপনি প্রশ্নটাই জটিল, এই প্রশ্নের সরলীকরণ উত্তর দেয়া কঠিন। জার্মান পিএইচডি কিছুটা স্ট্রেসফুল। এটা আসলে জার্মান না, এটা মনে হয় পৃথিবীর সব জায়গায়। বাট আমার কাছে যেটা মনে হলো, আমাকে কেউ একজন মানে সমুদ্রের মাঝখানে নিয়ে ছেড়ে দিয়ে আসছে, আমাকে যেখানে কিছুই নেই চারপাশে, আমার হাতে হয়তো মানে সামহাও আই হ্যাভ সামথিং, আমাকে মানে ফর এক্সাম্পল আপনাকে একটা সমুদ্রে ছেড়ে দেওয়া হলো, চারপাশে কিছুই নেই। ইভেন ফর এক্সাম্পল আই ক্যান সে, আমার প্রফেসরের ক্ষেত্রে, আমার প্রফেসর জানেও না যে কোন জিনিস কোন জায়গায় আছে, কিন্তু উনি রেজাল্টটা খুব ভালো বুঝেন যে হ্যাঁ এটা হলে এটা হবে, হি ডাজন্ট নো। সো এভরিথিং লাইক দ্যাট, একটা সমুদ্রে আপনাকে ছেড়ে দেওয়া হবে এবং প্রফেসর বিশ্বাস করে আপনি কিছু বের করে নিয়ে আসবেন, এটা আপনার দায়িত্ব, আপনি কীভাবে বের করে নিয়ে আসবেন, সামথিং লাইক দ্যাট। স্ট্রেসফুল, অবশ্যই স্ট্রেসফুল, এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড সেম আই থিঙ্ক। আমি অন্য দেশে যাই না, আমি জার্মানটা স্ট্রেসফুল, এটা ইনাফ স্ট্রেসফুল। আরেকটা প্রশ্ন ছিল আমার যে জার্মান যে পিএইচডিটা, ওটা ইউএস যে পিএইচডি, ওটার সাথে কি সামঞ্জস্যপূর্ণ কিনা, মানে কোনো ডিফারেন্স আপনি যদি জেনে থাকেন? এইটা আসলে ডিফারেন্সটা হচ্ছে কি, জার্মান পিএইচডির ক্ষেত্রে আপনাকে আসলে পিএইচডি স্টুডেন্টরা এরা খুব একাডেমিক যে জিনিসগুলো ব্যাচেলর বা মাস্টার্স এই স্টাডি ক্ষেত্রে ইনভলভ করে না। আমেরিকা বা কানাডার ক্ষেত্রে ওরা হচ্ছে আপনার যে টিচিং অ্যাসিস্ট্যান্সি বা ওগুলোতে খুব বেশি ইনভলভ করে। এখানে আপনার একটু সুযোগ, একটু রিল্যাক্স, আপনি আপনার কাজটা করতে পারবেন এখানে, একটু রিল্যাক্স, সময় কম লাগে জার্মানিতে দেন ইউএসএ, অ্যাজ আই নো দ্যাট। আবার আরেকটা জিনিস অন্য দিক থেকে হচ্ছে কি, আপনি টিচিং এক্সপিরিয়েন্স যেটা, এটা আপনি পিছাই গেলেন জার্মানিতে, তো কিছু এটা প্রস অ্যান্ড কনস, এটার দুই দিকটাই আছে। আর কেউ যদি ইন্ডাস্ট্রিয়াল পিএইচডি করে জার্মানিতে, তাহলে হচ্ছে কি ওর কি কোনো সময় স্প্লিট করতে হয় কিনা, যে প্রফেসরের সাথে কিছু সময় করলাম আমি, আবার কোম্পানিতে কিছু সময় করলাম, মানে এই ক্ষেত্রে অ্যালাইনমেন্টের কোনো প্রয়োজন আছে কিনা? এইটার ক্ষেত্রে মানে প্রথম কথা হচ্ছে প্রজেক্টটা কার, প্রজেক্টটা তো আপনি কাজ করবেন, আপনারই প্রজেক্ট, কিন্তু আসলে মূল অফিসিয়ালি অ্যাপয়েন্ট করতেছে প্রফেসর। তো সে জানে আপনি হয়তো সপ্তাহে 5 দিন ওখানে, 3 দিন এখানে, অথবা আপনি দেখা যাচ্ছে পুরা 3 বছরই ওখানে, সে কিন্তু জানে। হয়তো দেখা যাচ্ছে কখনোই আপনার খোঁজ নিচ্ছে না, দ্যাট ডাজেন্ট মিন দ্যাট সে জানেন আপনি কি করছেন, সেটা না, সে কিন্তু জানে আপনি কাজ করছেন। সো এটা আসলে ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে।
যেমন এখন কোভিড সিচুয়েশন, এখন আপনাকে কিন্তু সে পাঠাবে না, তুমি মানে ওখানে যেতেই হবে, সে কিন্তু আপনাকে তার রাষ্ট্রীয় রুলও তাকে দেখতে হয়। আপনাকে বলবো যে হয়তো বাসায় বসে, অথবা দেখা গেলো যে সপ্তাহে একদিন আপনাকে বললো যে তুমি ল্যাপটপে কাজটা করো, তখন সে গাইডলাইন ঠিক করে দেবে। এটা জাস্ট সিচুয়েশন ডিমান্ড। আর একটা প্রশ্ন হচ্ছে যে ডিউরেশন, কেউ যদি, আপনি তো বলেছেন যে নর্মালি হচ্ছে 3 ইয়ার্স পিএইচডি, বাট ম্যাক্সিমাম 4 ইয়ার্সও যেতে পারে। এখন কেউ যদি 4 ইয়ার্সের মধ্যেও শেষ করতে না পারে তাহলে কি হবে ওর ক্ষেত্রে? আচ্ছা, এখানে একটা জিনিস ক্লিয়ার করি। 3 বছর মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে স্যালারি। আপনি যদি বলেন যে আমি পিএইচডি থিসিস 7 বছরে লিখবো, প্রফেসর তো সমস্যা নাই, কারণ আপনাকে সে 3 বছরের জন্য প্রথম বা 4 বছরের সে আপনাকে বেতন দিল। আপনি বলেন যে আমি একটু রিল্যাক্সলি করবো, আমি কাজটা শেষ করে ওনাকে রেজাল্ট বুঝাই দেওয়ার পর আমি লাস্টের 3 বছর বসে বসে পেপার লিখবো, উনি আমাকে স্যালারি দিবে না। সো এটা তো তার সমস্যা না, সমস্যাটা তো আপনার, কারণ আপনার জীবন ধারণের জন্য টাকা কোত্থেকে সেটা আপনি মেনশন করবেন। এখন কিন্তু ডিউরেশন ইজ ডিউরেশন। প্রফেসর বললো যে এই কাজটা এর মধ্যে আমরা তুলবো, এই হচ্ছে প্রজেক্ট, এরপরে আপনি পিএইচডি থিসিস আপনি কখন জমা দিবেন, কি দিবেন, সেটা আপনার ব্যাপারে। এটা প্রফেসর আপনাকে তো বলবে বা চেষ্টা করবে আপনাকে স্পিড আপ করার জন্য, কিন্তু আপনি বলবেন যে আমি স্লোলি, সেও স্লোলি যাবে, কারণ আপনার ডিগ্রি আপনার, প্রফেসরের কাজ প্রফেসরের, দুই জিনিস। এখন আপনি সময় বেশি নিলে সেটা আপনার, টাকাটা আপনার লস হবে, প্রফেসরের তো সমস্যা নেই। বাট অফকোর্স সমস্যা নাই বলা যাবে না, মাঝে মধ্যে প্রফেসররাও চায় যে আপনি স্পিড আপ করেন। ইভেন আমি একজনকে চিনি। এটা নিয়ে আমার তাহলে একটা প্রশ্ন হয়ে গেল। বলো। আপনি একটু আগে বললেন যে ফান্ডিং, মানে কোম্পানির যদি মানে প্রফেসর তো একটা প্রজেক্টে ফান্ড নিয়ে আসে, 3 বছরে তার প্রজেক্টটা শেষ করা দরকার। এখন যার পিএইচডি থিসিস সে বলতেছে সে 7 বছর করবে, তাহলে প্রফেসরের জন্য এটা একটু মিসম্যাচ। প্রফেসর লাস্টের দিকে এসে আপনার কাছ থেকে রেজাল্ট নিয়ে রিপোর্ট জমা দিয়ে দেবে, কারণ আপনার থিসিস কিন্তু ওইটা এক জিনিস না। প্রফেসরকে ইন্ডাস্ট্রি যে রিপোর্ট জমা দিতে পারে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিপোর্ট, ওইটাকে আপনার প্যাটার্ন করাই আছে বা এক ধরনের রিপোর্ট লেখা আছে, ওখানে আপনি রেজাল্ট জায়গায় মতো বসাবেন, সে জমা দিয়ে দিল, তার প্রজেক্ট ক্লোজড। বাকি রইল কি আপনার প্রজেক্ট, আপনার হয়তো 3টা পেপার হইল, কিন্তু দ্যাট ডাজন্ট মিন দ্যাট আপনার থিসিস তো আপনাকে লিখতে হবে পেপার, দেন আপনাকে 60 থেকে 70 পেজ বা 100 পেজ বা 200 পেজ আপনাকে একটা থিসিস লিখতে হবে। এইটা আপনি আপনার সময়ে লিখবেন, এটার জন্য প্রফেসর আচ্ছা, তো পরিশেষে আমি এই জিনিসটা বলবো যে প্রশ্নগুলো আপনারা করেছেন বা যে প্রশ্নগুলোর উত্তর আমি দিয়েছি, এগুলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি দিয়েছি। আর এখানে হয়তো অনেকের অনেক ধরনের কনফিউশন থাকতে পারে, অথবা দ্বিমত থাকতে পারে, অথবা এক্সেপশনাল কেসে থাকতে পারে। আমি চেষ্টা করেছি যে যত জেনারেলাইজড ওয়েতে প্রশ্নগুলো আনসার দেওয়া যায়। এখন হয়তো দেখা যাচ্ছে কারো ক্রিটিক্যাল একটা ডিফারেন্স বা কারো অনেক ঘটনাই ঘটে, আসলে জব মার্কেটে অনেক ঘটনাই ঘটে, সেক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। আর আমি যতটুকু চেষ্টা করছি যে সাধারণভাবে উত্তর দেওয়ার। আর যদি আপনাদের স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে, কারো কোনো মানে দ্বিমত থাকতে পারে, কারো কোনো যদি দ্বিমত থাকাটাই স্বাভাবিক, বা আপনার কোনো একটা জানার ইচ্ছা আছে যে হ্যাঁ আমি অর্ধেক জানলাম বাকি অর্ধেক জানতে পারিনি, আপনারা কমেন্ট করবেন, হয়তো আমি অন্য একদিন সময় করে আমি চেষ্টা করবো আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আর সবাই ভালো থাকবেন। আর পরিশেষে একটা জিনিস বলবো, বর্তমান পৃথিবী তো চ্যালেঞ্জেরই পৃথিবী, একটু চ্যালেঞ্জ তো নিতেই হবে আমাদেরকে। সো এই চ্যালেঞ্জ আমরা যারা নিতে পারবো বা আমরা যারা নিই, তারাই তো আগামীর জন্য প্রস্তুত, যে চ্যালেঞ্জ নিতেই হবে। চ্যালেঞ্জ উইল মেক সামথিং, দ্যাটস ইট। তো আমাদের যতগুলো প্রশ্ন ছিল, প্লাস আমি এবং জিয়ান হচ্ছে অনেকগুলো প্রশ্ন করেছে শফিক ভাইকে। সো আশা করছি যে আপনাদের এতটুকুন হলেও উপকার হবে। আর যদি আপনাদের, যেটা শফিক ভাই বলছিলেন যে যদি কোনো স্পেসিফিক কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি শফিক ভাইকে ফরওয়ার্ড করব বা হচ্ছে আমরা অন্য একটা এফিকিউ বানানোর চেষ্টা করব। আর হচ্ছে পরিশেষে বলতে চাই যে শফিক ভাইকে অনেক অনেক ধন্যবাদ সময় করে আসার জন্য, আমাদের সাথে সময় করে এই জিনিসগুলো বলার জন্য, কারণ আপনাদের অনেক রিকোয়েস্ট এসেছে যে পিএইচডি জার্মানিতে কীভাবে করব এই সম্পর্কে আমি যেন ভিডিও দেই। তো শফিক ভাই এই জিনিসগুলো ক্লিয়ারলি আমাদেরকে জানিয়েছে। সো আশা করছি আপনাদের এতটুকুন হলেও উপকার হবে। সো আর আপনারা হচ্ছে যারা পিএইচডি করতে আগ্রহী তাদেরকে এই ভিডিওটি ফরওয়ার্ড করতে পারবেন। আর হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইন দ্য নেক্সট ভিডিও।